তো সেই কারণে মহামান্য সুপ্রিম কোর্ট একেবারে ভোটের পর অর্থাৎ 10ই জুলাই 2024 পর্যন্ত একেবারে 10ই জুলাই এই মামলার শুনানি হবে। তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, রুজিরা বন্দ্যোপাধ্যায়কে এবং তার সচিব সুমিত রায়কে কোন রকম ডাকাডাকি, সামন পাঠানো এসব করা যাবে না। বলছি আজকে এসএসসি মামলা মানে শুনানি শেষ হলো, রায়দান স্থগিত, সেখানে বিচারপতি বলছে এই নিয়োগ প্রক্রিয়া থেকে ভালো কিছু খুঁজে পাওয়া কঠিন, অতিরিক্ত নিয়োগ সরাসরি বাতিল হওয়া উচিত। দেবাংশু বসাক বলছেন। দেখুন, এসএসসির এই নিয়োগ বিষয়টিতে বহু সংখ্যক কর্মপ্রার্থীর ভবিষ্যৎ জড়িত। ফলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করেছেন যাতে বেশি সংখ্যক কর্মপ্রার্থী তাদের নিয়োগ সম্ভব হয়। ফলে আমরা আশাবাদী রাজ্য সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী যখন আরো বেশি সংখ্যক নিয়োগ দিতে চাইছেন, তাহলে আদালতের কাছ থেকে এমন রায় আসবে যাতে বেশি সংখ্যক নিয়োগ, যেটা সরকার চাইছেন, যে শূন্যপদ সরকার তৈরি করেছেন, তো তারা সেই কাজটা পাবেন। পাশাপাশি আমি মহামান্য হাইকোর্টের কাছে করজোড়ে অনুরোধ করব যে শারীর শিক্ষা, কর্মশিক্ষা যারা বহুদিন ধরে অপেক্ষা করছেন শুধুমাত্র আদালতের একটি সবুজ সংকেতের জন্য, মাননীয় মুখ্যমন্ত্রী তাদের পদ তৈরি করে দিয়ে তাদের স্কুল অ্যালটমেন্ট হয়ে গেছে, কোনো না কোনো স্বার্থান্বেষী রাজনৈতিক উদ্দেশ্যে আদালতে গিয়ে জটিলতা তৈরি করে 1.5 বছর তার বেশি সময় ধরে আটকে রেখেছে। হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ দয়া করে যত তাড়াতাড়ি সম্ভব এদের উপর থেকে স্থগিতাদেশ সরিয়ে এদের স্কুলে যাওয়ার ব্যবস্থাটা করে দিন। দিনহাটায় প্রকাশ্যে রাস্তায় 2 মন্ত্রীর উপস্থিতিতে ধুমধুমার কাণ্ড, প্রতিবাদে বন্ধ তৃণমূলের এবং বিকেলে সেটা প্রত্যাহার হয়। অন্যদিকে এসপি অফিস ঘেরাও কর্মসূচি নিয়েছিল বিজেপি, ব্যারিকেড ভাঙতেই আবার নতুন করে কোচবিহারে উত্তেজনা তৈরি। বিজেপির লোকেরা, নিশীথ প্রামাণিকের লোকজন, তারা প্ররোচনা দিয়েছে, তারা গন্ডগোল করেছে এবং উদয়ন গুহর সঙ্গে যারা ছিলেন তাদের উপর চড়াও হয়ে এই ধরনের উৎপাত করেছেন। সেটা যারা ছিলেন তারা সবাই দেখেছেন। এবং তার সঙ্গে নিশীথ প্রামাণিকের সঙ্গে যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা থাকে, সেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও কিন্তু তৃণমূল কর্মীদের উপর চড়াও হয়ে মারধর করেছে। তো এর কারণেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী, তার উপর তার কেন্দ্রীয় নিরাপত্তার জওয়ানরা, তারা যেভাবে হামলা করেছে, মারধর করেছে, তো উত্তেজনা তৈরি হয়েছে। তো সুতরাং এখানে দোষীদের নিশীথ প্রামাণিক এবং তার সঙ্গে যারা এইসব কাণ্ড কারখানা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। রাজ্যপাল ঘটনাস্থলে যাচ্ছেন। পলিটিক্যাল ক্লাইমেট ইজ নট গুড, মানে রিপোর্ট চাওয়া হয়েছে ডিজিপির কাছে। কে বলছে? রাজ্যপাল। আমার মনে হয় রাজ্যপালের সফর বাকিটা দেখে আমি আশা করব রাজ্যপাল নিরপেক্ষ ভূমিকা পালন করবেন। আমি আশা করব রাজ্যপাল শুধুমাত্র বিজেপির ব্রিফিং নেবেন না। আমি আশা করব রাজ্যপাল তিনি তৃণমূল কংগ্রেসের যারা আক্রান্ত, যারা আহত, যারা বিজেপির গুন্ডা বাহিনী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের হাতে মারধর খেয়েছেন, একজনের তো কাঁধের হাড় বোধহয় সরে গেছে, অপারেট করতে হবে, হসপিটাল বা কোথাও ভর্তি, তারা একজনের মাথা ফেটে গেছে, আরো একজন আহত হয়েছে, যারা এইভাবে আহত হয়েছেন, তো রাজ্যপাল তাদের কথাও শুনবেন, সেটা আশা করব। তারা গার্ডেন রিপোর্টের পরে আজকে ফিরহাদ হাকিম কলকাতা পৌরসভা চট্টোপাধ্যায় বৈঠক করেছেন এবং সেখান থেকে তিনি রীতিমতো বিস্ফোরক নিদান। তিনি বলছেন অনেক হয়েছে, কোন রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা বা কারোর কাছে মাথা নত করবেন না, আপনাদের জন্য আমাকে লোকে চোর বলছে। আমি এই বিষয়ে কোনো মন্তব্য করব না, তার কারণ ফিরহাদ হাকিম মাননীয় মেয়র, মাননীয় মন্ত্রী, তিনি এই গোটা বিষয়টি নিয়ে বলার জন্য তিনি একাই যথেষ্ট এবং তিনি এ ব্যাপারে ইতিমধ্যে মুখ খুলে তাঁর অবস্থান, দৃষ্টিভঙ্গি এবং ব্যাখ্যা করে দিয়েছেন। ফলে এ বিষয়ে আমি আর বাড়তি কোনো কথা বলবো না। বলছি, গার্ডেন ব্রিজের ঘটনার পর আদালত, বিশেষত বিচারপতি বলছেন যে বেআইনি নির্মাণে যে ভাঙার নির্দেশ, তার উপর কোনো স্থগিতাদেশ করা হবে না, কোনো মামলাও শোনা হবে না নতুন করে, আগে মানুষের জীবন সুরক্ষিত হবে। এটা তো আদালতের সঙ্গে আদালতের ব্যাপার, স্থগিতাদেশ হবে না। তো স্থগিতাদেশ দেওয়ার মালিকটাকে, সে তো আদালতই।
আদালতের কোনো একটা বেঞ্চ স্থগিতাদেশ দেয়, আদালতেরই কোনো একটা বেঞ্চ স্থগিতাদেশ থেকে মুক্ত করে দেয়। তো এটা তো তিনি যে আদালতে আদালতে কথা হচ্ছে, এর মধ্যে আমাদের জড়িয়ে লাভ কি? আমরা বলছি বেআইনি যেন না হয়। এখন আদালত যদি বলে স্থগিতাদেশ দেয়া যাবে না, তাহলে নিজেরা নিজেদের মতো করে কথা বলে আদালতের যে কাঠামো আছে তার মধ্যে বিচারকরা ঠিক করবেন। কিন্তু নিশ্চিতভাবে আমরা সকলেই চাই যে বেআইনি, বিপজ্জনক এই ধরনের কাজকর্মগুলো যাতে না হয়। বলছি, আজকে শুভেন্দু অধিকারী একটা টুইট করেছেন কিছুক্ষণ আগে, এক্স হ্যান্ডেলে বলছেন কালকা ববি হাকিম আজকা শাম সিকবা, এবং তার প্রশ্ন হচ্ছে মেয়র কি অডিট করবেন 134 নম্বর ওয়ার্ডের বেআইনি নির্মাণগুলো খুঁজে বের করার জন্য তিনি বা এই কাউন্সিলর প্রতি নরম হবে? শুভেন্দুর উত্তর আমি একটা কথা বলবো। শুভেন্দুর ভাই সৌমেন্দু অধিকারী কাঁথি পুরসভার চেয়ারম্যান থাকাকালীন সারদার কি করে 4 তলা বাড়ি অবধি তাদের স্যাংশন করার রাইট, সেখানে 20 তলা বাড়ির স্যাংশন দেওয়ার নাম করে শুভেন্দুর ভাই কি করে তার পুরসভায় সারদার টাকা নিয়েছিলেন, শুভেন্দু অধিকারী একটু জবাব দেবেন ফিরহাদ হাকিমের দিকে কুৎসা করার আগে। শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী, যিনি কাঁথির লোকসভা এবার প্রার্থী, সেই সৌমেন্দু অধিকারী থাকাকালীন কাঁথি পুরসভায় সারদা বাড়ি করতে চেয়েছিল। কাঁথি পুরসভার এখতিয়ার হচ্ছে G+4 অব্দি দেওয়া, তার বদলে 20 তলা বাড়ি করতে দেওয়া হবে বলে সারদার কাছ থেকে ব্যাংক ড্রাফটেও টাকা নেওয়া হয়, অভিযোগ নগদেও টাকা নেওয়া হয়েছে। সারদা কর্তা ইতিমধ্যেই সেই অভিযোগ দায়ের করেছেন এবং ব্যাংক ড্রাফটার টাকাটা ইতিমধ্যেই কাঁথি পুরসভার অ্যাকাউন্টে রয়েছে। কোথায় যাবে শুভেন্দু অধিকারী, তার ভাই, তারা তো এসবে অভিযুক্ত। আরেকটা কথা বলি, ফিরহাদ হাকিমের যে ভিডিওটি দেখিয়ে বলা হচ্ছে যে কোনো তরুণ কাউন্সিলর, ইয়াং ছেলে, তাকে একজন গার্জেনের মতো উৎসাহিত করেছেন ফিরহাদ হাকিম, গার্জেনের মতো উৎসাহিত করেছেন যে আমরা সিনিয়র হয়ে গেছি, আজকে যারা তরুণ তারাই বড় হয়ে আবার আমাদের মতো জায়গায় আসবেন। তার সঙ্গে বিচ্ছিন্নভাবে একটা বাড়ি ভেঙে পড়া বা কোনো বিচ্ছিন্ন কোনো আলাদা ঘটনা, এটা ওইভাবে দেখাটা ঠিক নয়, এটা অত্যন্ত কুরুচিকর। আজকে ভোট প্রচারে গেছেন শুভেন্দু অধিকারী, সেখানে বলছেন প্রধানমন্ত্রী পদপ্রার্থী হচ্ছে নরেন্দ্র মোদী আর তৃণমূল হচ্ছে তোলামূল, 45টা আসনে লড়ে 5টাতেও জিতবে কিনা সন্দেহ আছে। এবং শুভেন্দু অধিকারী 2020 সালে, ঠিক 20 থেকে তিনি এই 20 নভেম্বর থেকে তিনি বিজেপিতে নাম লিখিয়েছেন। তার আগে বিজেপি হাটাও দেশ বাঁচাও, মোদি হাটাও দেশ বাঁচাও, নরেন্দ্র মোদী সাম্প্রদায়িক, বিজেপি ধর্ম নিয়ে খেলে, এই কথাগুলো শুভেন্দু অধিকারী বলতেন। শুভেন্দু অধিকারী, তার নামে সিবিআই এর এফআইআর আছে, নিজের গ্রেফতারি এড়াতে বিজেপিতে গেছেন। একটা চোর, মেরুদণ্ড নেই, নিজের গ্রেফতারি এড়াতে অমিত শাহের জুতো বালিশ করতে গেছে, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে ওখানে গিয়ে বিজেপির পোষা কুকুরের মতো বাড়ির দরজায় দাঁড়িয়ে ঘেউ ঘেউ করছে, ওর কি মানে আছে? আরেকটা বিষয় বলছেন যে দেশকে আফগানিস্তান না করতে চাইলে মোদীকে চাই, আপনারা কে চান ইউক্রেন হোক, পোল্যান্ড পালাতে গিয়ে রাশিয়া বোমা মেরে দিই? দেখুন, যারা রুটি কাপড় আর মাকান মানুষকে দিতে পারে না, তারা এইসব ধর্ম নিয়ে ইঙ্গিতপূর্ণ কুৎসা করে মানুষকে ধর্মের নামে ভাগ করতে চায়। কোথায় ছিলে বাবা শুভেন্দু 2020 সালের নভেম্বর ডিসেম্বরের আগে? তখন তো মোদি হাটাও দেশ বাঁচাও, বিজেপি হাটাও দেশ বাঁচাও। যেদিন তোমাকে চোর কে বলেছে? বিজেপি বলেছে। তোমার ভিডিও কে দিয়েছে? বিজেপি দিয়েছে। বিজেপি বলেছে সিবিআই চাই, সিবিআই এফআইআর করেছে, এফআইআর এর পর গ্রেপ্তার এড়াতে বিজেপিতে গেছে, তার আবার বড় বড় কথা। গার্ডেন রিচের ঘটনার পর কলকাতা পৌরসভার নতুন উদ্যোগ, বিল্ডিং প্ল্যান যে আইন রয়েছে সেই আইনে এবার ভারতীয় দণ্ডবিধিকে যুক্ত করা হচ্ছে। আইপিসি 406 এবং 420 ধারাকে যুক্ত করছেন পৌরসভা। এটা সম্পূর্ণ পুরো প্রশাসনের বিষয়, যাতে আরো ফুলপ্রুফ নিয়ম কানুন করা যায়, সেদিকে যদি পুরসভা আরো কঠোর কোনো পদক্ষেপ নেয় সে তো ভালো কথা। তৃণমূল নেতা শরৎ বিশ্বাসের বাড়িতে আজকে আয়কর হানা এবং তার বাড়ি ছাড়াও 6 জায়গায় একসঙ্গে তল্লাশি আয়কর দপ্তর, দীর্ঘক্ষণ ধরে তৃণমূলের ওয়ার্ড অফিসে। দেখুন, এগুলো এক একটা মহল তৈরি করার জন্য এই ধরনের রেড গুলো করা হয়। একটা মহল তৈরি করা, একটা নেগেটিভ বার্তা ছড়িয়ে দেয়া, কি পাওয়া যাচ্ছে সেগুলো কেউ জানেন না, অনিয়ম আছে কিনা জানেন না, বা সেগুলো বলা হয় না। তো এখন বেছে বেছে তৃণমূলের নেতা কর্মীদের বাড়ির দিকে যদি সিবিআই, ইডি
ইনকাম ট্যাক্স, এনআইএ এগুলোকে দিয়ে ডিস্টার্ব করা হয়, মানুষ ধরে নেবেন যে ভোটের মুখে যারা সংগঠন করেন তাদেরকে কিছু এলাকায় ডিস্টার্ব করার জন্য এই ধরনের কাজগুলো করা হচ্ছে। বলছি কালকে অতীন ঘোষ যে বক্তব্যগুলো রাখছেন সে বিষয়ে কি বলবেন? অতীন ঘোষ বলছেন যে দায় হচ্ছে পুরসভার, কারণ হচ্ছে দেখুন, অতীন ঘোষ একজন, শুধু তিনি ডেপুটি মেয়র নন, অতীন ঘোষ দীর্ঘদিনের রাজনীতিবিদ, তৃণমূল কংগ্রেসের পুরনো দিনের সৈনিক এবং একজন অত্যন্ত দক্ষ কাউন্সিলর। দীর্ঘদিন ধরে অতি অল্প বয়স থেকে একজন অভিজ্ঞ, পুরসভার কাজে অভিজ্ঞ একজন তিনি কাউন্সিলর, এখন ডেপুটি মেয়র, এমআইসি ছিলেন, এখন ডেপুটি মেয়র। ফলে তিনি যদি তার অভিজ্ঞতা থেকে কোনো কথা বলেন, আমি নিশ্চয়ই তার কোনো বিরোধিতা করতে যাব না। তিনি ঠিক বলছেন যা বলছেন। আমি আবার বললাম, অতীনদা একজন সিনিয়র নেতা, কাজের দিক থেকেও দক্ষ, যোগ্য এবং অভিজ্ঞ, দলেও তিনি অনেক সিনিয়র। ফলে তিনি যা বলেছেন তার কোনো বিরোধিতা করব না। আপনি বলছেন যে ভোট রাজনীতি, বিশেষত ভোট কেন্দ্রিক রাজনীতি, এটা একটা প্রতিবন্ধকতা এই সমস্ত পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে। যিনি অত্যন্ত দক্ষ মানুষ, অভিজ্ঞ মানুষ, পুরসভার প্রশাসনে দীর্ঘদিন ধরে কাজ করেছেন, তার অভিজ্ঞতা থেকে যদি কোনো কথা তিনি বলে থাকেন, আমি তার বিরোধিতা করতে যাব না। জাভেদ খান সাংবাদিক বৈঠক করেছেন এবং তিনি বলছেন বিরোধিতা নয়, আমি কিছু সমস্যার সমাধান করতে চাই। কে? জাভেদ খান। এই বেআইনি নির্মাণ নিয়ে তার বক্তব্য যে সব জায়গায় সার্ভে করার প্রয়োজন আছে, পুলিশ তদন্ত করুক, আমি তো 250টি কেস করিয়েছি, কি বলবেন? বিজেপি এই জাভেদ খানের প্রেস কনফারেন্স সম্পর্কে বলছে যে জাভেদ খানের ওয়ার্ডে একটি বাড়ির ছবি তুলে দেখান যে বাড়িটি আইনি। দেখুন, এগুলো সব রাজনৈতিক একটা কুৎসামূলক বিষয়। সবাই মিলেই চেষ্টা করা হচ্ছে যাতে এই ধরনের অভিযোগগুলো না ওঠে। এগুলো দীর্ঘদিনের সমস্যা, কংগ্রেস জমানা থেকে, দীর্ঘদিনের বাম জমানায় কলিন লেনের বাড়ি ভেঙে পড়া, বাম জমানায় শিবালিক ভেঙে পড়া, এই যে বড় বড় কথা বলা হচ্ছে, যখন শিবালিক ভেঙে পড়লো অন্তত 16 জন, অনেকে বলেন 24-এর বেশি মৃত শিবালিক, এবং আহত আরো বেশি, তো তখন কোন কাউন্সিলর গ্রেপ্তার হয়েছিল, কোন মেয়র ইস্তফা দিয়েছিলেন, কি হয়েছিল? ফলে আয়নায় মুখ দেখুন বিরোধীরা কথাগুলো বলার আগে। যখন চেন্নাইতে, যখন থানেতে, যখন মুম্বাইতে, যখন দিল্লিতে বাড়ি ভেঙে পড়ছে বা ইত্যাদি, কোথাও কোনো সমস্যা হয়েছে, তার মধ্যে আরো সতর্কতার বার্তা থাকছে, আরো সতর্ক কি করে হওয়া যায়। তো সেগুলো ছেড়ে যদি বিজেপি তাহলে নিজের রাজ্যগুলো দেখুক, সিপিএম তাদের নিজেদের জমানাগুলো দেখুক। বলছি, অদীপ চৌধুরী 6টা আসনে প্রার্থী ঘোষণা করেছেন, রায়গঞ্জ, মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর, বহরমপুর এবং পুরুলিয়া। কংগ্রেস লড়বে এই 6টা আসন। দেখুন, এরা সব এই যে মুখে এত বড় বড় কথা বলে যাচ্ছিল কংগ্রেস ইত্যাদি, 42টা সিটে প্রার্থী দেওয়ার ক্ষমতা নেই। কংগ্রেস এমন একটা দল যার গোটা পশ্চিমবঙ্গে 42 জন কর্মী নেই, তাহলে এত বড় বড় কথা কিসের? এই যে সিপিএম হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, 42টা প্রার্থী দেওয়ার ক্ষমতা নেই। কংগ্রেস, অধীর রঞ্জন চৌধুরী, 42টা প্রার্থী দেওয়ার ক্ষমতা নেই। এসইউসিআই এরও 42টা প্রার্থী দেওয়ার ক্ষমতা আছে, কংগ্রেসের সেটাও নেই। তো সুতরাং এরা সীমাবদ্ধ জায়গায় তারা যেটা চেষ্টা করছেন, কিছু ভোট কেটে বিজেপির সঙ্গে লড়ছে তৃণমূল, ফলে বিজেপির সুবিধা করে দিতে কংগ্রেস কোথাও কোথাও ভোট কাটুয়ার জন্য একটা ভূমিকা পালন করতে চাইছে। কিন্তু মানুষ অত্যন্ত সচেতন, কোনো অবস্থাতেই তারা জানেন বিজেপিকে হারাতে পারে তৃণমূল কংগ্রেস আর সিপিএম কে কোথাও ভোট দেওয়ার অর্থ হচ্ছে ঘুরিয়ে বিজেপির হাত শক্তিশালী করা। মানুষ কোনো অবস্থাতে কংগ্রেসের কোনো প্রার্থীকে, সিপিএম এর কোনো প্রার্থীকে, আইএসএফ এর কোনো প্রার্থীকে একটা ভোটও দেবেন। এর মধ্যে আবার রায়গঞ্জ এবং পুরুলিয়া নিয়ে শ্রমিকদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে, কারণ বাম এবং কংগ্রেসের তরফে সব জায়গায় জোটের প্রার্থী দেওয়া সম্ভব কিনা তা নিয়ে এখন সংশয়। দেখুন, এটা তো ভূতেরও ভবিষ্যৎ আছে, এ রাজ্যে বিরোধীদের ভবিষ্যৎ নেই। আমি বলতে চাইছি, এই যে সিপিএম বলল ঘুরে দাঁড়াচ্ছি, ইনসাফ যাত্রা, কোথায় কি 42টা প্রার্থী দিতে পারে না? কংগ্রেস কোথায় কি 6-8টার বেশি গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, আইএসএফ 5-6টার বেশি আওয়াজ বেরোচ্ছে না। এরাই সব দেখুন মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় বিপ্লব করে যাচ্ছে। এদের মধ্যে আবার গোষ্ঠীদ্বন্দ্ব, একে এটা ছাড়বো, ওকে ওটা ছাড়বো না। বামফ্রন্টের মধ্যে আবার শরিকি গন্ডগোল। আরে
দেওয়াল লিখনটা তো হয়ে গেছে, তৃণমূল কংগ্রেস জিতবে। এবার যারা হারবে তাদের মধ্যে নিজেদের মধ্যে গোষ্ঠীবাজি, সমীকরণ, জোট, নির্জোট, অজোট, অযোগ্যতা, প্রার্থী নেই, ভোটার নেই, সংগঠন নেই, ভোটে দাঁড়াবার লোক নেই, তো এরা এইসব ছেলে মানুষই করে বেড়াচ্ছে। 30 থেকে 35 তৃণমূল আজ এই মুহূর্ত পর্যন্ত আমাদের বিরুদ্ধে কারা লড়বে সেই তালিকা পর্যন্ত সম্পূর্ণ নয়। 30 থেকে 35 তৃণমূল জিততে চলেছে, ইফ নট মোর। আমরা 37, 38 ভাবছি, 42-এ 42 লক্ষ্য নিয়ে এগোচ্ছি। আজকে বিজেপি একটা প্রেস মিট করেছে, সেখানে বলছে যে অর্থনৈতিক দিক থেকে মানে এই রাজ্য কিভাবে পিছিয়ে পড়েছে, তথ্য পরিসংখ্যান দিয়ে বলছে যে 2020-21-এ 1.2% বৃদ্ধি হয়েছে বলে দাবি করেছিল, কিন্তু রিপোর্ট বলছে 7.58 সংকুচিত। বিজেপি সম্পূর্ণ কুৎসা করছে, অভিষেকের চ্যালেঞ্জটাই গ্রহণ করতে পারেনি। বিজেপি যে বাংলাকে টাকা দিয়েছে, 100 দিনে টাকা দিয়েছে, আবাসে টাকা দিয়েছে, ব্যাংক স্টেটমেন্টটা মিডিয়ার কাছে তুলে দিক না। অভিষেকের চ্যালেঞ্জের তো 150 ঘন্টা হয়ে গেল, তো সেই চ্যালেঞ্জই তো কেউ অ্যাকসেপ্ট করতে পারলো না। আর বিজেপি ভুলে যাচ্ছে ওরা পলিটিক্যালি যখন কুৎসা করে, কিন্তু কেন্দ্রীয় সরকার যখন রিপোর্ট প্রকাশ করে, সেই রিপোর্টে দেখা যায় 100 দিনের কাজে বাংলা সেরা, অমুক কাজে বাংলা সেরা, অমুক কাজে বাংলা সেরা, ফার্স্ট প্রাইজ বাংলা, সেকেন্ড প্রাইজ বাংলার। ফলে সরকারি রিপোর্ট অনুযায়ী বাংলা ভালো কাজ করছে। আর রাজনীতিতে যখন ওরা এসে কুৎসা করে,